বন্ধু, সুপার কাপের সেমিফাইনালে খেলতে নামতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট আগামীকাল এফসি গোয়ার বিরুদ্ধে। মোহনবাগান যখন আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফিটাও জিতে গেল, তখন মোহনবাগান ম্যানেজমেন্ট এটা খুব স্পষ্ট করেই বলে দিয়েছিল যে তারা এই সুপার কাপটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না এবং তাদের প্রথম একাদশের একাধিক ফুটবলার এই টুর্নামেন্টটা খেলবেন না, ইনক্লুডিং বিদেশিরা। এবং সেই মতোই তারা টিম করে এবং টিম পাঠায়। প্রথম ম্যাচটা তারা বাই পেয়ে যায় চার্চিলের নাম তুলে নেওয়ার জন্য, এবং কোয়ার্টার ফাইনালে যখন তারা জিতলো, যেভাবে জিতলো, তারপর থেকে খুব স্বাভাবিকভাবেই একটা প্রত্যাশা তৈরি হয়েছে এই টিমটাকে ঘিরে। তার কারণ হচ্ছে যে এরকম ভাবে মোহনবাগান সেমিফাইনালে আসেনি যে খুব আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল খেলেছে, টেনে টাই ব্রেকারে নিয়ে গিয়ে কোনো রকমের জিতেছে বা বাই ফ্লুক জিতেছে, এরকম একেবারেই নয়। খুব ক্লিন ফুটবল এবং ইমপ্রেসিভ ফুটবল খেলে তারা সেমিফাইনালে পৌঁছেছে, এবং এই কারণেই এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রত্যাশাটা তৈরি হয়েছে, যেটা খুব স্বাভাবিক ব্যাপার। বিশেষ করে সমর্থকরা তো বটেই, এটা ফুটবল প্রেমীরাও এটা এক্সপেক্ট করছেন, বা খুব ইন্টারেস্টিং জায়গায় চলে গেছে যে তাহলে কি সত্যি এই বিদেশিহীন, একমাত্র বিদেশি নুনোরেসকে নিয়ে তৈরি করা একটা টিম, সেই টিমটা পূর্ণ শক্তির আইএসএল এর যাবতীয় টিমের বিরুদ্ধে ম্যাচ জিতে যে কটা টিমকে তারা ফেস করবে, চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে? ওয়েল, এটার উত্তর তো ম্যাচের ফলাফলই দেবে, এটা তো এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায় না। কিন্তু যদি পারে এটা করতে, তাহলে কিন্তু সত্যি ফুটবল নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু করতে হবে প্রত্যেককে। কিন্তু সেটা নিয়ে পরে আলোচনা, কারণ এখনো পর্যন্ত সে ঘটনাটা ঘটেনি। এখন প্রশ্ন হচ্ছে যে এই কাজটা করতে গেলে মোহনবাগানের কিছু যেমন সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। সেই দিকগুলো নিয়ে আমার মনে হয় আজকে কথা বলা উচিত। তার কারণ অবশ্যই একটা সাংবাদিক সম্মেলন অলরেডি হয়েছে, এবং কোথাও একটা আমার কোচ বাস্তব রায়ের কথা শুনে স্পেশালি মনে হয়েছে যে কিছু কিছু ব্যাপার নিয়ে তিনি একটু চিন্তিত রয়েছেন, এবং সেগুলো খুব স্বাভাবিক। মানে সেই চিন্তার বিষয়গুলো সেটা যেমন রয়েছে, তেমন কিছু কিছু সুবিধাও মোহনবাগানের কাছে রয়েছে ভীষণভাবে। আগে সুবিধার দিকগুলো বলি, যে কোথায় সুবিধা, কোন কোন জায়গা থেকে মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার রাস্তাটা তৈরি হতে পারে। সেই যে দিকটা যদি আমরা তাকাই, তাহলে সবার আগে যেটা বলতে হবে, এই যে শুরুতেই বললাম না টিমটার প্রতি কোনো প্রত্যাশা ছিল না, এটা হচ্ছে সব থেকে বড় কারণ। যবে থেকে বাস্তব রায় কথা বলা শুরু করেছেন, দায়িত্ব পেয়েছেন টিমটাকে নিয়ে নার্চার করা, তবে থেকে একটা কথা তিনি বারবার বলছেন যে এই টুর্নামেন্টটা আমার ছেলেদের কাছে একটা এক্সপোজার। খেলো, যাও, এনজয় করে খেলো। তোমরা এই জায়গাটা খেলতে এসেছো, শিখতে এসেছো। যতটা না তুমি কম্পিটিটিভ ভাবনা নিয়ে খেলো, তুমি শিখতে এসেছো, তুমি তোমার বেস্টটা দাও। এই যে চাপ না থাকা, বিশেষ করে প্রথম ম্যাচটা জেতার একটা বড় কারণ যে তাদের ওপর কোনো কিন্তু প্রত্যাশার চাপ ছিল না। এটা একটা বড় ব্যাপার, বড় ক্লাবের প্রত্যাশার চাপ খুব ইম্পর্টেন্ট। এই মুহূর্তে দাঁড়িয়েও সেই চাপটা কোথাও হয়তো একটু বাড়ছে, বাট স্টিল এখনো পর্যন্ত এই যে একটা কোট আনকোট সেকেন্ড টিম পাঠানো, বা রিজার্ভ দলের একাধিক ফুটবলারকে নিয়ে রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের নিয়ে টিম করা, সেই যে প্রত্যাশার চাপ না থাকা বা তাদেরকে প্রবাবল চ্যাম্পিয়ন না ভাবা, এটা তাদের কাছে একটা অ্যাডভান্টেজ। দ্বিতীয় অ্যাডভান্টেজ হচ্ছে যে এই টিমটার মধ্যে বেশ কিছু ফুটবলার রয়েছে যাদেরকে আগে অপোনেন্ট দেখেইনি। যেমন নুনোরেস রয়েছে, সালাউদ্দিন রয়েছেন, আমনদীপকে অল্প বিস্তর দেখলেও, সৌরভকেও অল্প বিস্তর দেখলেও খুব বেশি তারা খেলেননি, তারা খুব পরিচিত নন বাকি কোচদের কাছে। এটা ফার্স্ট ম্যাচের অ্যাডভান্টেজ ছিল। এখন সেকেন্ড ম্যাচে এই অ্যাডভান্টেজটা মোহনবাগান পাবে কিনা সেটা দেখতে হবে। কিন্তু এটাও ঠিক যে একটা ম্যাচ দেখে তো একজন ফুটবলারের স্পেশালিটি সেগুলোকে ধরে ফেলা যায় না। যেহেতু এটা সেকেন্ড ম্যাচ হবে সেমিফাইনালটা, তো ডেফিনেটলি এই সুবিধাগুলো বিশেষ করে এই সালাউদ্দিন, আমনদীপ, সৌরভ ভানওয়াল এরা কিন্তু পাবেন, নুনোরেজ এরা কিন্তু পাবেন। এবং অবশ্যই আমার যেটা ধারণা যে নুনোরেজের 100%টা আমরা এখনো দেখিনি, কেরালার বিরুদ্ধে দেখার প্রয়োজন পড়েনি। কিন্তু গোয়া টাফার, অনেক টাফার একটা কম্পিটিটর, এটা মাথায় রাখতে হবে। সেখানে নিশ্চয়ই নুনোরেস আরো বেশি পরীক্ষিত হবেন, অন্তত সেটা প্রত্যাশা করব। হোপফুলি পরীক্ষিত হবেন, কারণ গোয়া আর কেরালা এক নয়। কারণ কেরালাকেও যথেষ্ট ভয়ঙ্কর মনে হয়েছিল ঠিকই, কিন্তু এটা তো মাথায় রাখতে হবে, আইএসএল এর যে লিগ টেবিলটার দিকে আমরা যদি তাকাই, তাহলে আমরা পরিষ্কারই দেখতে পাবো কেরালা কোথায়, গোয়া কোথায়। এবং থ্রু আউট দ্য সিজন গোয়ার সঙ্গে মোহনবাগানের একটা টাফ কম্পিটিশন চলেইছে, সেটা শিল্ডের লড়াইতে হোক বা তারপরেও। তো সেই কারণে আমার মনে হয় গোয়া ম্যাচ অনেক টাফ। কিন্তু স্টিল এই দুটো অ্যাডভান্টেজ মোহনবাগানের কাছে ভীষণভাবে রয়েছে। এক তো তাদের একাধিক ফুটবলার আননোন বাকিদের কাছে, ইনফ্যাক্ট এখনো পর্যন্ত 25 জন ফুটবলার এখনো পর্যন্ত হাতে অন্য ফুটবলার রয়েছে বাস্তব রায়ের,
যদি মনে হয় যে কারুর খেলার স্টাইল রিভিল হচ্ছে, তো তার কাছে পরিবর্তন ফুটবলার আছে এবং সে হয়তো আরো আর্ন করা, আরো নতুন, তো সেই সুবিধাটা ডেফিনেটলি পাবে মোহনবাগান। এবং সব থেকে বড় আমার মনে হয় যেটা কাজ করছে মোহনবাগান ফুটবলারদের মধ্যে, একটা বড় সংখ্যক ফুটবলার তো এই টিমটার মধ্যে রয়েছেন যারা সত্যি মোহনবাগানে না থাকলে, থ্রু আউট দ্য সিজন অন্য কোনো ক্লাবে থাকলে একদম ফার্স্ট ইলেভেন পেতেনই পেতেন, এতটাই তাদের পোটেনশিয়াল। এই জায়গাটা নিজেদের প্রমাণ করা, অর্থাৎ নেক্সট সিজন আমাকে নিয়ে তুমি ভাবতে বাধ্য হবে হেড কোচ। এই যে চ্যালেঞ্জটা, আমার কোথাও মনে হচ্ছে যে প্রত্যেকটা ফুটবলার ব্যক্তিগতভাবে এই চ্যালেঞ্জটা নিয়েছেন, এবং সেটাই একটা বড় কারণ যে এই পারফরমেন্সটা পাওয়া যাচ্ছে। এটাও কিন্তু মোহনবাগানের একটা প্লাস পয়েন্ট। এই তিনটের ওপর ভর করে মোহনবাগান ডেফিনেটলি এগোতে পারে। আর সব থেকে ভালো ভাবনা আমার যেটা লেগেছে বাস্তব রায়ের, আজকে আমি শুনছিলাম সাংবাদিক সম্মেলনে, তিনি কিন্তু খুব স্পষ্ট বলেছেন যে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে এবার কি আপনি চ্যাম্পিয়নশিপের কথা ভাবছেন, একদম মানে যাকে বলে ফুটকারে উড়িয়ে দিয়েছেন যে না, একদমই ভাবছি না চ্যাম্পিয়নশিপের কথা, আমি পরের ম্যাচটা জেতার কথা ভাবছি। আমি এখনো বলছি আমার টিমের ছেলেদের কাছে এটা একটা এক্সপোজার, কারণ তারা প্রথম ম্যাচটা জিতেছে খুব ভালো, আর একটা সুযোগ পেয়েছে। প্রত্যেকের কাছেই একটা ম্যাচ জেতা মানে আর একটা সুযোগ পাওয়া, নক আউটের বিউটি এটা, প্রবলেমও আবার বিউটিও। তো সেই সুযোগটা তারা আরো কাজে লাগাক। এই যে যেমন আমরা বলছিলাম যে নুরেসকে একটা ম্যাচে কি করে মাপা যাবে, সে আর একটা ম্যাচ পেলো নিজেকে প্রমাণ করার জন্য, যদি এই ম্যাচটা জেতে তাহলে আরো একটা ম্যাচ পাবে নিজেকে প্রমাণ করার জন্য। তো এই সুযোগটাকে বাস্তব রায় খুব সুন্দর কাজে লাগাতে চাইছেন, লাগাতে পারবেন কিনা সেকেন্ড ম্যাচে বোঝা যাবে, কারণ ফার্স্ট ম্যাচে যথেষ্ট সাকসেসফুল তার এই মেথড। এবার দেখতে হবে গোয়ার এগেনস্টে কি হয়। এবার আসি সমস্যা কি হতে পারে সেই জায়গাগুলো। প্রথম সমস্যা তো দেখুন খুব ক্লিয়ার, সেটা হচ্ছে যে যেটা শুরুতেই বললাম যে গোয়া কেরালা নয়, লিগ টেবিলে গোয়া 2 নম্বরে ছিল এবং মানোলো মার্কোয়েজ অত্যন্ত ভালো কোচ এবং পরিচিত কোচ। মানোলো মার্কোয়েজ ভীষণ ভালোভাবে আইএসএল এর ফুটবলারদের চেনেন এবং জাতীয় দলের ফুটবলারদের চেনেন, কারণ তিনি জাতীয় দলের কোচ। তো সাহাল আব্দুল সামাদ, আশিক কুরুনিয়ান, এদের সম্পর্কে কিন্তু মানোলো মার্কোয়েজের একটা ধারণা রয়েছে, এটা মাথায় রাখতে হবে। তো সেটা যেমন একটা বিষয়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে বললাম যে সারপ্রাইজ গুলো যেগুলো ছিল, নুনোরে, সালাউদ্দিন, এই সারপ্রাইজ গুলোকে যদি অলরেডি মানোলো ভালোভাবে মেপে থাকেন, তাহলে সেটা একটা সমস্যা হতে পারে মোহনবাগানের জন্য, এবং সেটাকে রেজিস্ট করার জন্য নিশ্চয়ই বাস্তবরা কিছু একটা ভাববেন, কিন্তু এটা একটা প্রবলেম হতে পারে। মানোলোর অবজারভেশন ডেফিনেটলি একটা ভাবনার বিষয়। আর একটা ভাবনার বিষয় ভীষণভাবে রয়েছে, সেটা হয়তো অনেকে মানবেন অনেকে মানবেন না, সেটা হচ্ছে বিশেষ করে ভারতীয় ফুটবলারদের ক্ষেত্রে যেটা হয় যে ওভার হাইপড হয়ে যাওয়া প্রথম ম্যাচে। আমি আমি এই কথাটা বাস্তবদার কথা শুনেই বলছি যে খুব স্পষ্ট বলেছেন যে প্লিজ ওভার হাইপ করো না কোনো ছেলেকে, কারণ একটা করে ম্যাচ খেলেছে, একটা ম্যাচ দেখে কোনো প্লেয়ারকে বোঝা যায় না। হয়তো ভালো ফুটবল খেলেছে, কিন্তু কালও যে ভালো ফুটবল খেলতে পারবেই এটা এখনই বলা যাবে না। এবং এটা ঠিক, পারফরমেন্স ভালো কি খারাপ সেটার একটা সিংহভাগ ডিপেন্ড করছে তুমি কতটা ধারাবাহিক, কতটা কনসিস্টেন্টলি তুমি ভালো খেলছো। তো সেইটা একটা দেখতে হবে যে এরা ভালো খেলেছেন প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচটাও ভালো খেলতে পারবেন, তো এই কনসিস্টেন্সি নিয়ে একটা প্রশ্ন রয়েছে। আর একটা আছে কিন্তু দল বদল, অলরেডি দল বদলের বাজারে অনেকগুলো নাম যেমন শোনা যাচ্ছে, তেমন কিন্তু মোহনবাগানের এই ফুটবলারদের প্রতিও আগ্রহের কথা শোনা যাচ্ছে। এজেন্টরা তো রয়েইছেন এবং ন্যাচারালি যখন কোনো নতুন ফেস সামনে আসে তাদের প্রতি তাদের আগ্রহ থাকে। যোগাযোগ হয়তো কেউ করছেন না, বা মোহনবাগানে বিশেষ করে মোহনবাগান ফুটবলারদের সঙ্গে যোগাযোগ করা মুশকিল, কারণ তারা কিছু প্রোটোকলের মধ্যে রয়েছেন, কিন্তু স্টিল যদি কেউ যোগাযোগ করতে চায় সেটাও মাথার উপর এফেক্ট ফেলে। এবং আমি তো দল বদলের বিভিন্ন গুঞ্জন খুঁজতে খুঁজতে একটা ভালো খবর বলবো পেয়েছি, এবং কারণ ভারতীয় ফুটবলের জন্য ভালো খবর যে আমনদীপের কাছে নাকি একটা প্রস্তাব রয়েছে উরুগুয়ের একটা ক্লাবের, 3rd ডিভিশন ক্লাবের, ক্লাবটার নাম হচ্ছে সিএসডি কুপার। তারা নাকি ইন্টারেস্ট দেখিয়েছে আমনদীপের প্রতি। যদি তেমন কিছু হয় সেটা ডেফিনেটলি আমনদীপের জন্য ভীষণ ভালো, কারণ সবসময় ইন্টারন্যাশনাল এক্সপোজার দরকার, একজন ফুটবলারের জন্যও দরকার। এবং সত্যি ল্যাটিন আমেরিকার একটা টিমে যদি ভারত থেকে কোনো ফুটবলার খেলতে যায় ক্লাবে, সেটা ভারতীয় ফুটবলের জন্য একটা ভালো বিজ্ঞাপন, কিন্তু টিমের পারফরমেন্সের জন্য এটা খারাপ হলেও হতে পারে। আমি বলছি যারা চূড়ান্ত পেশাদার ফুটবলার তাদের ক্ষেত্রে প্রবলেমটা হয় না, ডেফিনেটলি সমস্ত ফুটবলারের কাছেই সিজনের শেষের দিকে অফার আসতে থাকে, কিন্তু যেহেতু এই ফুটবলাররা এরা এখনো ততটা পেশাদার সার্কিটের মধ্যে ঢুকে পড়তে পারেনি, কারণ মানসিকভাবে নয়, এদের আরেকটু সময় দিতে হবে, তো সেখানে এটা এফেক্ট করলেও করতে পারে। সেটাকে সাইকোলজিক্যালি কিভাবে হ্যান্ডেল করবেন,
কোচ এবং কোচিং স্টাফেরা, সেটার উপরেও কিন্তু মোহনবাগানের সাফল্য ব্যর্থতা অনেকটা নির্ভর করবে। তবে যত যাই হোক, এটুকু এন্ড অফ দ্য ডে বলাই যায় যে মোহনবাগান প্রথম যে পারফরমেন্সটা দিয়েছে সেটা অপ্রত্যাশিতই ছিল, সারপ্রাইজিং ছিল। জিততে পারে, যে কোনো টিম জিততে পারে যে কোনো টিমের এগেনস্টে। ইন্টার কাশিও জিতেছে ফার্স্ট রাউন্ড, সেটার জন্য বলছি না। আমি বলছি যে ফুটবলটা, যে অসাধারণ ফুটবলটা খেলে মোহনবাগান জিতেছে, দ্যাট ওয়াজ সারপ্রাইজিং। সেই জায়গা থেকে অলরেডি একটা সাফল্য বলতে গেলে এসে গেছে এই টিমটার। কাজেই জানি না কালকের রেজাল্ট কি হবে, কিন্তু হ্যাঁ, বাকিদের মতো কোথাও একটা আমাদের মধ্যেও একটা প্রত্যাশা কিন্তু এই টিমটাকে নিয়ে তৈরি হচ্ছে যে এরা আরো কিছু চমকে দিতে পারে, এবং এরা যদি সেই চমক দেয় তাহলে ভারতীয় ফুটবলের যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তায় কিন্তু একটা নতুন দিক খুলে যাবে। এই ভিডিওটায় আমার এর বেশি কিছু বলার নেই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের মতামত কি এই বিষয়, এই টিমটাকে অবজার্ভ করে। আর হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভি কে।